লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর কুসুমপুর রেলগেট। এই নিয়ে পরপর 3 সপ্তাহে 3 জন কাটা পড়েছে রেল লাইনে। প্রথমে একজন কলেজ ছাত্রী, তারপরে একজন 57 বছর বয়সী পৌর এবং আজ একজন 35 বছরের যুবক। কুসুমপুরের এই রেলগেটটাতে গেটম্যানের কাজ করতে এসে অনিন্দ এতদিন বেশ নিশ্চিন্তেই ছিল। নতুন চাকরি, তেমন ঝঞ্ঝাটের কাজও নয়। মাস গেলে বেশ ভালোই মাইনে ঢুকছে ব্যাংকে। ডিউটির পরেও হাতে বেশ অনেকটা সময় থাকতো। ভেবেছিল এবারে নিজের মন মতো বিষয়ে অবসর সময়ে পড়াশোনা করে ডিগ্রিটা একটু বাড়িয়ে নিতে পারবে। কিন্তু হঠাৎই এই মাসে 3টে দুর্ঘটনা ঘটে গেল। স্টেশন মাস্টার জিজ্ঞেস করেছেন, 3 দিনই রাতে তোমার ডিউটি ছিল অনিন্দ, একটু সতর্ক হয়ে কাজকর্ম করো, পুরো রাতটাই ঘুমাও নাকি? চুপ করেছিল অনিন্দ। কি করে বলবে, আর কাকেই বা বলবে 3টে রাতই সে জেগেছিল। কুসুমপুর এলাকাটা এমনিতেই নির্জন, তার মধ্যে রাত 2-2:30 নাগাদ এই রেল গেটের আশেপাশের এলাকায় কয়েকটা ক্লান্ত কুকুর ছাড়া আর কাউকেই দেখা যায় না। এখান থেকে কিছুটা দূরে কুসুমপুর শ্মশান। মাঝরাতে হরিধ্বনি শুনে চমকে ওঠা ছাড়া রাতে ডিউটিতে অনিন্দর অস্বস্তির আর কোনো কারণই ছিল না। বলতে বাধা নেই, রাত দুপুরে যখন কোনো বডি নিয়ে শবযাত্রী দল হরিবোল ধ্বনি তুলে ওর ডিউটি ঘরটার পাশে দিয়ে বেরিয়ে যেত, তারপরের নিস্তব্ধতা ওকে যেন 10 গুণ জোরে চেপে ধরত। সামনের টুলে বসে শিবশরণ ঝিমোচ্ছে। চারপাশটা একদম চুপচাপ হয়ে গেছে। নিস্তব্ধ চরাচরে তখন অনিন্দর হাত পাগুলো কেমন যেন অবশ লাগতো। ঘণ্টাখানেক এইরকম ভয় ভয় লাগার পর ধীরে ধীরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যেত। ইদানিং এর হাত থেকে বাঁচার জন্য একটা উপায় বের করেছিল। এফএমটা প্রথম থেকে জোরে চালিয়ে দিত, তাতে মনে হতো ওর সঙ্গে ওই ঘরে যেন আরও বেশ কিছু মানুষ রয়েছে। ভয়টার অত লাগতো না। সেদিন 12:30 নাগাদ একটা দূরপাল্লার ট্রেন পাস করেছিল। অনিন্দর মনে আছে, ও ট্রেনটা চলে যাওয়ার পর বাইরে গিয়ে রেলগেটটা তুলে দিল। সঙ্গে সেদিন ডিউটি ঘরে শিবশরণও ছিল। এর পরের ট্রেনটা যাওয়ার আগে দুজনে একটু চা খাবে ভাবছিল। ফ্লাস্ক থেকে চা গ্লাসে ঢালার জন্য শিবশরণ তখন গ্লাস দুটো ধুতে ঘরটার বাইরে বেরিয়েছে। অনিন্দ ভিতরে বসে মোবাইল ঘাঁটছে। হঠাৎই সহকর্মীর গলা শুনতে পেল, কন যা রাহা হে, ইতনি রাত কো লাইন মে কন? ফোন ছেড়ে অনিন্দ তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে এসেছিল। বেশ অনেকটা দূরে, যেন মনে হচ্ছে লাইন ধরে কোনো একজন মানুষ হেঁটে যাচ্ছে। দুজনে দুজনের দিকে একবার তাকিয়ে একসাথে সেই অবয়বটির দিকে দৌড়ে যায়। কিছুটা যাওয়ার পর আর কোনো ঠাউর না পেয়ে আবার তারা ফিরে এসেছিল ডিউটি ঘরে। শিবশরণ বলেছিল, হয়তো আমরা ভুল দেখেছি, তাই না? চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে ওর কথায় সায় দিলেও অনিন্দর মনে হয়েছিল ভুল দেখেনিও। তারপর মাত্র 15 মিনিট বাদেই অনিন্দ ধারণায় সত্যি প্রমাণিত হলো। ওদের ডিউটি ঘর থেকে মাত্র 100 মিটারের মধ্যেই সেদিন কাটা পড়েছিল কলেজ ছাত্রী মেয়েটা। চাকরি পাওয়ার পর অনিন্দর দেখা প্রথম রেলে কাটা লাশ। কি বিভৎস সেই দৃশ্য! প্রথমবার দেখার পর গা গুলিয়ে বমি চলে এসেছিল, মাথা ঘুরে গিয়েছিল। শিবশরণ সামলে নিয়েছিল ওকে, বলেছিল এত সহজে ঘাবড়ালে চলবে না। ঘাবড়ায়নি অনিন্দ। নিজের মনকে শক্ত করে তারপর যাবতীয় কর্ম নিপুণ হাতে সামলেছিল। পরের সপ্তাহে আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি। আধবুড়ো মানুষটা নাকি দুরারোগ্য রোগে ভুগছিল। খবর পেয়ে বাড়ির লোকজন যখন এসে পৌঁছলো, তখন লোকটার ছেলে বলেছিল হয়তো রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরেই মানুষটা এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে ওনার স্ত্রী বলছিলেন চিকিৎসায় লোকটা ধীরে ধীরে নাকি সাড়া দিচ্ছিল। ইদানিং ভালোই ছিল, হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তবে কাল যে 35 বছরের ছেলেটা মারা গেছে, তার কিন্তু সুইসাইড করার কোনো কারণ খুঁজে পায়নি অনিন্দ। কুসুমপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র চিকিৎসক ছিলেন ভদ্রলোক। মাস 3 হলো এখানে পোস্টিং হয়ে এসেছেন। এর মধ্যেই গ্রামের লোকেদের বেশ ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি। দরদি ডাক্তারবাবু হিসেবে আশেপাশের গ্রামগুলোতেও তার নাম ছড়িয়ে পড়ছিল।
স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটা ছোট বাড়িতে ডাক্তারবাবু তার স্ত্রীকে নিয়ে থাকতেন। কিসের থেকে কি হয়ে গেল কেউ বুঝতেই পারছে না। সেদিনও শিবশরণে চিৎকারে অনিন্দ ছুটে গিয়ে ভদ্রলোকের মুখটা দেখে চমকে উঠেছিল। এমন একজন সদাশয় মানুষের এই পরিণতি! ঘটনার পর শুনেছে ভদ্রলোকের স্ত্রী মানসিক আঘাতে বিপর্যস্ত হয়ে গিয়েছেন। অল্প বয়সী বউটিকে দেখে অনিন্দর মনে হয়েছিল মহিলাটি শোকে যেন পাথর হয়ে গেছেন। না চোখ থেকে এক বিন্দু জল পড়ছে, না মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে। ডাক্তারবাবুর আত্মীয় স্বজনরা এবং গ্রামের মানুষরা অনেক চেষ্টা করছিল যদি বউটিকে একটু কাঁদানো যায়, কিন্তু বউটি যন্ত্রের মতো সমস্ত আচার আচরণ পালন করলেও পাথরের থেকে এক বিন্দু জল ঝরতেও কেউ দেখেনি। তারপর গ্রামের লোকেদের থেকে শুনেছে ডাক্তারবাবুর স্ত্রীকে নিয়ে সবাই শহরে ফিরে গেছেন, কিন্তু বউটি নাকি একদম চুপ করে গেছে, কথাই বলে না। আর ইদানিং ডিউটি ঘরে অনিন্দ শিবশরণের সাথে এসে জুটেছে তৌসিফ। বয়সে অনিন্দর থেকে বছর 4 ছোট হবে। ওর আগে চাকরিতে জয়েন করেছে। খুব চটপটে আর হুঁশিয়ার ছেলে। সেদিন রাতে 3 জনে মিলে কথা বলছিল। তৌসিফ বলল, শুনেছি ডাক্তারবাবু নাকি ইদানিং একটু ভয়ে ভয়ে থাকছিলেন। কেন, কিসের ভয়? তা জানি না। ডাক্তারবাবুর বাড়িতে সর্বক্ষণের কাজ করার মায়া নামে যে মেয়েটা থাকতো, সেই মায়া এখন আমাদের পাড়ায় রবীন্দার বাড়িতে কাজ নিয়েছে। কাল সেলুনে চুল কাটাতে গিয়ে রবীন্দার মুখে এই কথাটা শুনলাম। অত ভালো মানুষ ছিলেন ডাক্তারবাবু, কোন দুঃখে যে এমন কাজটা করলেন আজ অবধি আমি বুঝতে পারলাম না। শিবশরণ নিজের মনেই মন্তব্য করল। তৌসিফ মাথা নেড়ে বলল, তবে অনিন্দদা, আমাদের এই অঞ্চলে পরপর 3টে এমন ঘটনা ঘটে যাওয়ায় সবাই কিন্তু বেশ ভয় পাচ্ছে এই রেলগেটটাকে। এমনিতেই গ্রামের লোক ভূতের ভয় পেতে একটু বোধহয় বেশি ভালোবাসে। তারপর 3টে সুইসাইডের ঘটনা ঘটেছে বলে সন্ধ্যের পর এই গেটটা দিয়ে যেতে ইদানিং আর কাউকে দেখা যাচ্ছে না। শিবশরণ যোগ করে, অনেকে বলছে সন্ধ্যের দিকে নাকি লাইনে তেনাদের দেখা যাচ্ছে। এমনিতেই অনেক রেল লাইনে নাকি এমনটা দেখা যায়। গা ছমছম করে ওঠে অনিন্দর। মুখে বলে, ধুর ধুর, ওসব লোকের মন গড়া কথা। আসলে পরপর এমন 3টে ঘটনা ঘটেছে তো, তাই এমন কথা উঠছে। কটা দিন যেতে দাও, আবার সব আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। তবে এখন কটা দিন আমরা একটু বেশি না হয় সজাগ থাকি, যাতে এই রকম ঘটনা না ঘটে। ঠিক বলেছ ভাই। এমনিতেও এই লাইন দিয়ে রাতে 3টে দূরপাল্লার ট্রেন পাস করে। তার আগে বরং আমরা একটু বেশি সতর্ক থাকব। কটা দিন নির্ঝঞ্ঝাটে কেটে গেল। তারপরে মাসের শেষ শনিবার, ঘড়িতে তখন বাজে রাত 1:30, আর আধ ঘন্টা বাদে দূরপাল্লার ট্রেনটা কুসুমপুর দিয়ে যাবে। ঘড়ির দিকে চোখ রাখছিল ওরা 3 জনেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে তৌসিফ ঘরের বাইরে বেরিয়েছে তখন। হঠাৎ ছেলেটার বিকৃত গলা শুনে ভেতর থেকে বেরিয়ে আসে অনিন্দ আর শিবশরণ। তৌসিফ আঙুল তুলে দেখায় লাইনের দিকে। অনিন্দ দেখে রেল লাইন বরাবর হেঁটে যাচ্ছে এক মহিলা। বিধ্বস্ত বেশভূষা, কাঁধ থেকে আঁচল লুটিয়ে পড়েছে। চুল খোলা, জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মানুষ যেন নিয়তির দিকে এগিয়ে চলেছে। শিবশরণ মিনমিনে গলায় বলে ওঠে, এ কোনো মানুষ নয় ভাই, এ নির্ঘাত তেনাদের একজন। শিবশরণের বিশাল চেহারাটার দিকে তাকিয়ে এই পরিস্থিতিতেও অনিন্দর হাসি পেয়ে গেল। নিজের মনের জোর সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বলল, আরে না না, এটা কোনো ভূত পেতনির ব্যাপার নয়। এই মানুষটাও সম্ভবত সুইসাইড করার জন্যই হেঁটে যাচ্ছে। তোমরা ভুলে যাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যেই এখান দিয়ে একটা ট্রেন পাস করবে। তৌসিফ, তুমি গিয়ে গেটটা ফেলো। তারপর শিবশরণকে বলে, চলো ওই মহিলাকে লাইন থেকে সরানোর ব্যবস্থা করি। শিবশরণ স্থানুর মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তৌসিফ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে নিজের কাজে ছুটে যায়। অনিন্দ বোঝে শিবশরণকে দিয়ে এখন আর কোনো কাজ হবে না। ও একাই মহিলার দিকে দৌড়াতে থাকে। অনিন্দকে একা দৌড়াতে দেখে শিবশরণের ঘোর কাটে। সেও তখন অনিন্দের পিছনে ছুটতে থাকে। গেট ফেলে কিছুটা তফাতে তৌসিফও ওদের পিছু পিছু লাইন ধরে দৌড়োয়। দূর থেকে তখন দানবের মতো ছুটে আসছে দূরপাল্লার ট্রেনটা। লাইনে কিছু একটা ঘটছে বুঝতে পেরে জোরে জোরে হর্ন বাজাতে থাকে ড্রাইভার। অনিন্দরা জানে, হাজার হর্ন বাজালেও ড্রাইভারের ক্ষমতাই নেই এই মুহূর্তে ট্রেন থামিয়ে দেওয়ার।
কুসুমপুর স্টেশনের কাছে যখন ট্রেন চলে এসেছে, ওরা তখন দৌড়ে মহিলার কাছে পৌঁছে গেছে। নেশাগ্রস্তের মতো মহিলাটি তখন সামনের দিকে হেঁটে চলেছে। এবার শিবশরণ তাকে দুই হাতে জড়িয়ে রেল লাইন থেকে প্রায় একরকম কোলে করে সরিয়ে সাইডে নিয়ে চলে আসে। পাশে দিয়ে ট্রেনটা মস্ত হস্তির মতো গর্জন করতে করতে বেরিয়ে যায়। তৌসিফ এতক্ষণে মেয়েটার মুখের দিকে তাকায়, তারপর মৃদুস্বরে বলে, মায়া। এই কি সেই মায়া তৌসিফ যে ডাক্তারবাবুর বাড়িতে কাজ করত? তৌসিফ মাথা নেড়ে হ্যাঁ বলে। মায়া ততক্ষণে বেহুশ হয়ে গেছে। অনিন্দ আবার ছুটে ঘরে গিয়ে জলের বোতলটা নিয়ে আসে, চোখে মুখে জল ছিটিয়ে মায়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে মায়া চোখ খোলে। ওরা দেখে মায়ের স্টেশন বা ডিউটি ঘর পর্যন্ত হেঁটে যাওয়ারও ক্ষমতা নেই। কোনো এক অদৃশ্য কিছুর প্রভাবে মায়া প্রায় অতীন্দ্রিয় জগতে পৌঁছে গেছে। সেদিন রাতেই মায়াকে কুসুমপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে ওরা। পরের দিন দুপুরের দিকে তৌসিফ অনিন্দকে ফোন করে জানায়, গ্রামীণ হাসপাতালে ডাক্তারবাবু সন্দেহ করছেন মায়াকে খুব কড়া ডোজের কোনো নেশার ওষুধ দিয়ে আচ্ছন্ন করে ফেলা হয়েছিল। ব্যাপারটা শুনে খুব অবাক হয়ে যায় অনিন্দ। বলে, একটা মেয়ে যে পরের বাড়িতে কাজ করে, নিজের পেট চালায়, তাকে নেশার ওষুধ দিয়ে আচ্ছন্ন করার পিছনে কী কারণ থাকতে পারে? ফোনের ওপার থেকেই হালকা স্বরে উত্তর দেয় তৌসিফ, পরের বাড়িতে কাজ করে পেট চালাক আর বড়লোকের দুলালি হোক, আফটার অল মেয়ে ছেলে স্যার, শরীরটাই তো সব কিছু। হয়তো ওটা পাওয়ার জন্যই কেউ এমনটা করেছে। ফোন রেখে অনিন্দ ভাবে বিকেলের দিকে একবার মায়াকে দেখতে সেও স্বাস্থ্যকেন্দ্রে যাবে। ওর মন বলছে কোথাও একটা হিসেবে গোলমাল হয়ে যাচ্ছে। সব কিছু চেনা গতে দেখতে পারলেও মানুষ আজকাল বড় স্বস্তি বোধ করে। কেউ যদি মায়াকে বিছানায় পাওয়ার জন্য কড়া ডোজের নেশার ওষুধ দেয়, তাহলে সেই মানুষের কড়া পাহারা ছেড়ে এত রাতে মায়া রেল লাইনে চলে এলো কী করে? মেয়েটার নাম মায়া বলেই অনিন্দ আরও বেশি চিন্তা করছে। কদিন আগে তৌসি বলছিল মায়া নাকি বলেছে ডাক্তারবাবু শেষের দিকে বেশ ভয়ে ভয়ে থাকতেন। তবে কি মায়া জানতো ডাক্তারবাবুর ভয়ের কারণ? 24 ঘন্টা ডাক্তারের বাড়ির ভিতরে থাকার জন্য হয়তো অনেক কিছু সে জেনে ফেলেছিল যেটা তার জানা উচিত ছিল না। মনে মনে কথাগুলো চিন্তা করে অস্থির হয়ে ওঠেও। তারপর ঠিক করে এই জায়গার কোনো মানুষকেই ওর সন্দেহের কথা এই মুহূর্তে বলবে না। মায়ার এই ঘটনাটা ওকে যেন বারবার করে বলছে কুসুমপুর রেল গেটের এই দুর্ঘটনাগুলোর পিছনে কোনো বড় রহস্য হয়তো লুকিয়ে আছে। সারা ঘর পায়চারি করতে করতে হঠাৎ মনে পড়ে যায় একজনের কথা। মোবাইল ঘেটে নাম্বারটা বের করে, রিং করে। তারপর, হ্যালো ভাই, কেমন আছিস? চলে যাচ্ছে ভাই। তারপর কি খবর তোর? বাবার সঙ্গে আঙ্কেলের কথা হয়েছিল, শুনলাম রেলে চাকরি পেয়ে দারুণ একটা জায়গায় আছিস। জায়গাটা সুন্দর, সন্দেহ নেই। আসবি নাকি এখানে কটা দিন ছুটি কাটাতে? অনেকদিন দুই বন্ধুতে আড্ডা দেওয়া হয় না। ইচ্ছে তো করে, কিন্তু ছুটি ম্যানেজ করতে পারবো কিনা জানি না। তবে জায়গাটা শুধু সুন্দর হওয়ার জন্য তোকে আসতে বলছি এমনটা কিন্তু নয় মিত। বিশেষ একটা কারণও আছে এর পেছনে, যদিও জানি না আমার সন্দেহ অমূলক কিনা। তাই নাকি? তাহলে তো পুরোটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি রাতে তোকে ফোন করব। না, রাতে নয়, আজ আমার নাইট ডিউটি আছে। কারোর সামনে এগুলো নিয়ে আলোচনা করতে আমি চাইছি না। ওকে, তাহলে কাল সকাল 8টা 8:30 নাগাদ কল করছি। হ্যাঁ, সেই ভালো, তখন আমি তোকে পুরোটা বলতে পারবো। সাবধানে থাকিস, নিজের সমস্ত সন্দেহ নিজের মধ্যেই রাখিস। একদম ভাই, চিন্তা করিস না। একটা উত্তেজনা ভিতরে চেপে রেখেই অনিন্দ দিনের বাকি কাজগুলো করতে শুরু করলো। ডিউটি যাওয়ার আগে বিকেলে একবার মায়াকে দেখতে যাবে ভেবে রেখেছিল। স্বাস্থ্যকেন্দ্র থেকে রেলগেটটা বেশ অনেকটা পথ, তাই তৌসিফকে জিজ্ঞেস করলো বিকেল নাগাদ একবার মায়াকে দেখতে যাবে। যেতে পারি। তুমি যেতে চাইছো অনিন্দদা? হ্যাঁ, ভাবছিলাম কালকে অমন অবস্থায় মেয়েটাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দিলাম, একবার একটু দেখা করে আসলে ভালো হয় না? ঠিক আছে, আমি বরং 5:30 নাগাদ তোমায় বাড়ি থেকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাব। অনিন্দ আসলে এটাই চাইছিল। তৌসিফ সঙ্গে থাকলে ওর বাইকে পথটুকু অনায়াসে অতিক্রম করা যাবে। বিকেলে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে ওরা দেখল মায়া শয্যায় আধশোয়া হয়ে রয়েছে। ওদের দেখে উঠে বসলো।
এমনিতেই মহিলা বিভাগে পুরুষদের ঢোকা একেবারেই বারণ, তবে আজ মায়া ছাড়া এই ঘরটাতে আর তেমন কোনো রোগিণী নেই। কোণার দিকে একজন বয়স্ক মহিলা শুধু শুয়ে কাতরাচ্ছে। তৌসিফের কল্যাণে কোনো মতে ম্যানেজ করে ওরা ভেতরে ঢুকতে পেরেছে। নার্স বলল মায়া নাকি সারাদিনই প্রায় ঘুমিয়েছে। দুপুরের পর থেকে উঠে বসে স্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করেছে। ডাক্তারবাবু বলেছেন কাল মায়াকে ছেড়ে দেবেন, তবে ওর একটু কাউন্সেলিং করানোর দরকার আছে। হাসপাতালের বেডে শুয়ে থাকা মায়া হাউমাউ করে কেঁদে অনিন্দর হাত দুটো জড়িয়ে ধরে। আমি বাড়ি যাব না স্যার, আমি এখনো সুস্থ হতে পারিনি। নার্স ধমকে উঠে বলে ওনাকে বলে কি হবে? ডাক্তারবাবু যেটা ঠিক মনে করবে তাই তো করবে। তারপর অনিন্দর দিকে তাকিয়ে বলে অদ্ভুত আচরণ করছে মেয়েটা। আপনাদের সঙ্গে তো তবু কথা বলছে, এর আগে যে আসলো তার সঙ্গে তো মোটে কথাই বলতে চাইলো না। তৌসিফের থেকে অনিন্দ শুনেছে মায়ার বাড়িতে পঙ্গু বাবা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। তাই অবাক হয়ে নার্সকে জিজ্ঞেস করলো এর আগে কেউ দেখতে এসেছিল ওকে? রাজবাড়ির ছোড়দাবাবু। তৌসিফও অবাক হয়ে নার্সকে বলল কুসুমপুর রাজবাড়ির ছোট তরফের ছোট ছেলে? হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের জন্য ফল মিষ্টি দিতে আজ সকালে এসেছিলেন, তখন এ ঘরেও ঢুকেছিলেন। তৌসিফ মায়ার দিকে তাকিয়ে বলল তোর তো তাহলে কপাল খুলে গেল রে। রাজপুত তোর নিজে এসে তোর খোঁজ খবর নিয়ে যাচ্ছে, কি ব্যাপার মায়া? মায়া মুখ নামিয়ে চুপ করে বসে রইল। ওরা যখন বেরিয়ে আসছে অনিন্দর দিকে তাকিয়ে মায়া আর একবার কাতর অনুরোধ করলো ওরা যেন ডাক্তারবাবুকে বলে মায়াকে আর কটা দিন এখানে রাখার জন্য। তৌসিফ বাইকে স্টার্ট দিতে দিতে অনিন্দর দিকে তাকিয়ে হেসে বলল জীবনে প্রথম একটা রোগী দেখলাম যে হাসপাতালে থেকে যেতে চাইছে। এতদিন দেখেছি সবাই অসুস্থ হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি নিয়ে বাড়ির লোকের কাছে ফিরতে চায়। এ যে দেখি একেবারে উল্টো। তৌসিফের কথার উত্তর না দিয়ে অনিন্দ বাইকে ওর পিছনে উঠে বসলো। মনে মনে চিন্তা করলো ব্যাপারটা যত সহজে তৌসিফ দেখছে ঘটনা প্রবাহ মোটেই সেদিকে ইঙ্গিত করছে না। না হলে মায়ার মতো একটা সাধারণ মেয়েকে দেখতে কুসুমপুর রাজবাড়ির সদস্য স্বাস্থ্যকেন্দ্রে কেন পৌঁছবেন? এর আগে রাজবাড়ির কেউ এসে স্বাস্থ্যকেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করছে বলে তো শোনা যায়নি। নাইট ডিউটিটা শেষ করে অনিন্দ বাড়ি ফিরে মিতকে ফোন করলো। সে তখন সবে উঠে সকালের চা আর খবরের কাগজ নিয়ে বসেছে। অনিন্দ সমস্ত ঘটনাটা পরপর সাজিয়ে ওকে শোনালো। তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো সবটা তো তোকে বললাম, কি বুঝলি? রেলগেটে সুইসাইড এতদিন কেউ করেনি বলে ভবিষ্যতেও করবে না এমন সরলীকরণ করা উচিত না। হয়তো জায়গাটা খুব নির্জন বলেই মানুষগুলো তোদের ওই রেলগেটটা বেছে নিয়েছে। তবে ডাক্তারবাবু আর তার বাড়ির কাজের মেয়ের ঘটনা দুটো একটু ভাবাচ্ছে। এই দুটোর যোগসূত্র একটা থাকলেও থাকতে পারে। সামনে শনি রবি মিলিয়ে দিন 3-4 ছুটি আছে, কটা দিন এখানে ঘুরে জানা। আজ অফিসে গিয়ে ছুটিটা ম্যানেজ করতে হবে, তারপর দেখছি কি করা যায়। দিন কয়েক পরে এক শনিবার সকালবেলায় মিত এসে কুসুমপুর স্টেশনে নামলো। অনিন্দ স্টেশন থেকে ওকে নিয়ে বাড়িতে আসলো। চারপাশটা দেখে মিতের বেশ ভালোই লাগলো। সবুজ দিয়ে ঘেরা একদম নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা গ্রামের ছবি। গ্রামের একপাশে দাঁড়িয়ে আছে কুসুমপুর রাজবাড়ি। বিশাল লাল রঙের রাজবাড়িটা দেখলেই বোঝা যায় এককালে এনাদের অবস্থা বেশ ভালো ছিল। রাজবাড়ির সামনের মাঠটায় দুই বন্ধুতে বসে রোদে পিঠ দিয়ে ছোটবেলার গল্প করছিল। এর মধ্যে তিতিরের ফোন ঢুকলো। কোথায় তুই? কুসুমপুর রাজবাড়ির সামনের মাঠে। দেখ ওখানে তুই তোর বন্ধুর ডাকে গেছিস ঠিকই, কিন্তু নিজেকে সামলে রাখবি। বেশি ওস্তাদি মেরে নিজের বিপদ নিজে ডেকে আনবি না। আমি বিপদে পড়লে তোর কি? ওরে শয়তান, আমার কি মানে? শোন, শুধু এই জন্ম নয়, তোকে আমি পরের 100টা জন্মের জন্য বুক করে রেখেছি। কাজেই তোর বিপদ হলে আমার অনেক কিছু। বেকার বেকার সকালবেলা এরকম রাগিয়ে দিবি না তো। এই জন্মে আমার একটা কথা শুনেই এত রেগে যাচ্ছিস, পরের 100টা জন্ম আমাকে সইবি কি করে আমি তো বুঝে উঠতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, কে সইবে? আমি তো, ওটা আমার সমস্যা, আমি সামলে নেব। তার মানে নিজেকে সামলেও তুই আমার ঘাড়ে এর পরের 100টা জন্ম চেপে থাকবি, তাই তো? হ্যাঁ থাকবো। আর তুই অন্য কোনো দিকে ঘাড় ঘোরালে ওই ঘাড়ে চেপে বসে তোকে খুন করব। এই রকম ডাকাত মঙ্গল সিং এর স্টাইলে এত বড় কমিটমেন্ট কে দেয় তিতির পাখি? আমি, শুধুই আমি দিই। রেগে মেগে ফোন কেটে দেয় তিতির।
মুচকি হেসে মিত 2-4টে আদুরে কথা লিখে টেক্সট পাঠিয়ে দেয়। তারপর অনিন্দকে বলে, কার বাড়িটা আগে পড়বে রে? সেই কলেজের মেয়েটার বাড়ি না ওই 57 বছরের বয়স্ক ভদ্রলোকের বাড়ি? তুই ওনাদের বাড়ি যাবি? না গেলে ব্যাপারটার মধ্যে ঢুকবো কি করে? কিন্তু ওনারা আমাদের ঢুকতে দেবেন কেন? ও ব্যাপারটা নিয়ে তুই ভাবিস না। এখানে আসার আগে আমি এখানকার লোকাল পুলিশের সঙ্গে সব রকম কথা বলে এসেছি। কাল রাতে পুলিশ স্টেশন থেকে ফোন করে 3 জনের বাড়িতে যা বলার তারা বলে দিয়েছেন। তারপর ঘড়ি দেখে বলে 12:30 নাগাদ কুসুমপুর রেল স্টেশনের কাছে পুলিশের একটা জিপ থাকবে। চল ওখানে বাকি কথা বলে নেওয়া যাক। অনিন্দ বন্ধুর দিকে তাকিয়ে ভরসা পায়। ছোটবেলার বন্ধু ওর কথা সিরিয়াসলি নিয়ে এইভাবে আটঘাট বেঁধে এখানে এসে হাজির হবে এতটাও আশাও করেনি। কুসুমপুর থানার অফিসার প্রদ্যোৎ বাড়ুই মিতের আগের বেশ কিছু কীর্তিকলাপ জানতেন। ওকে দেখে একগাল হেসে হাত বাড়িয়ে দিলেন। তারপর বললেন, আমি তো ভেবেছিলাম আপনি 6 ফুটিয়া লম্বা হবেন। মিত মুচকি হেসে উত্তর দিল, কেন বলুন তো? গোয়েন্দা হতে গেলেই তাকে 6 ফুট লম্বা হতে হবে? আমি 5 ফুট 9 ইঞ্চি। তারপর চশমাটা খুলে নিজের নাকের দিকে ইঙ্গিত করে বলে, তবে গল্পের গোয়েন্দাদের মতো নাকটা খাড়াই বলা চলে। তা চলে, তবে মোটের উপর আপনার কিন্তু চেহারাটা বেশ চকলেট বয় গোছের। বয় আর নেই স্যার, আমার বয়স এখন 27। যাই হোক, এখন আপনি বলুন কি করে ব্যাপারটা নিয়ে এগোনো যায়। প্রদ্যোৎ বাড়ুই বলল, কাল আপনি ব্যাপারটা বলার আগে পর্যন্ত আমি এই সুইসাইডগুলো নেহাতি দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিলাম। এখনও আমার চোখে বিশেষ কিছুই ধরা পড়েনি। তবে আপনি যখন একটু ভেতরে ঢুকে দেখতে চাইছেন, আমি আপনাকে যতটা সম্ভব সাহায্য করব। আপনার সঙ্গেই জিপটা দিয়ে দিলাম, আর অরিন্দম সামন্ত আপনার সঙ্গে থাকবে। ছিপছিপে চেহারার লম্বা অল্প বয়সী একটি ছেলে মিতের সামনে এগিয়ে এসে হাসি মুখে দাঁড়ালো। প্রদ্যোৎ বাড়ুই মিতকে বলল, প্রথম প্রথম যে কোনো বাড়িতে যেতে গেলে পুলিশের লোক সঙ্গে না থাকলে আপনাকে কেউ অ্যালাউ করবে না। সেই কারণেই অরিন্দমকে সাথে দিলাম। মিত, অনিন্দ আর অরিন্দম মিলে প্রথমে গিয়ে হাজির হলো সে কলেজ ছাত্রী মেয়েটির বাড়িতে। মিত আগেই শুনেছে মেয়েটার নাম ছিল স্বাগতা চট্টোপাধ্যায়। স্বাগতা বাবা মার দ্বিতীয় সন্তান। ওর এক দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে। সে কলকাতায় স্বামী সন্তান নিয়ে সুখেই আছে। এখন বোনের এই অবস্থার জন্য কুসুমপুরের বাড়িতে বাবা মার কাছে এসে রয়েছে। ভদ্রলোক ভদ্রমহিলা মেয়ের শোকে মুহ্যমান। কথা যা বলার ওর দিদি শর্মিষ্ঠাই বলল। মিত শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করলো, বোনের এই আত্মহত্যা করার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আমরা পুরোপুরি অন্ধকারে, এতগুলো দিন বাদেও আমরা কিচ্ছু বুঝে উঠতে পারিনি। কোনো প্রেমজনিত ব্যাপার নয় তো? আজকাল অনেক সময় অল্প বয়সী ছেলে মেয়েরা আবেগের বশে অনেক রকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমার বোনের কোনো বয়ফ্রেন্ড ছিল না মৃত্যুঞ্জয় বাবু। অন্তত আমরা তো সেই রকমই জানতাম। ও খুব হাসি খুশি আর মিশুকে মেয়ে ছিল। প্রচুর বন্ধু বান্ধব ছিল, কিন্তু সেরকম স্পেশাল কেউ ছিল বলে তো কোনোদিন শুনিনি। ওর ক্লোজ বন্ধুদের থেকে জানার চেষ্টা করেছেন এই বিষয়ে? করেছি। ইনফ্যাক্ট এতগুলো দিন ধরে আমি এই বিষয়টাই জানার চেষ্টা করে আসছিলাম যে বোন এত বড় সিদ্ধান্তটা নিল কেন। আমার বোন খুব কেরিয়ার সচেতন মেয়ে ছিল। ইতিহাস নিয়ে ওর অনেক দূর এগোনোর ইচ্ছে ছিল। ওদের কলেজের স্যাররা ওকে খুব ভালোবাসতেন। বিশেষ করে কলেজের হেড অব দ্য ডিপার্টমেন্ট তো ওকে খুবই স্নেহ করতেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শর্মিষ্ঠা বলল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বোন আত্মহত্যা করার কিছুদিনের মধ্যেই উনিও একইভাবে নিজেকে শেষ করে দিলেন। অনিন্দ আর মিত একসঙ্গে চমকে উঠল। শর্মিষ্ঠাকে মিত বলল, আপনার বোন তার মানে শ্রী সুরঞ্জন গাঙ্গুলির ছাত্রী ছিলেন? হ্যাঁ, শুধু ছাত্রী নয়, কন্যার সম স্নেহ করতেন উনি। অসুস্থ হওয়ার পরেও স্যার বোনকে মাঝে মধ্যেই বাড়িতে ডেকে পাঠাতেন। সিলেবাসের পড়ার বাইরে ইতিহাসের বহু বিষয় নিয়ে বোনের আগ্রহ ছিল। আরও আধ ঘন্টা কথাবার্তা চলার পরে ওরা স্বাগতার বাড়ি থেকে বেরিয়ে এলো। নিচের মাথার মধ্যে তখন অনেক চিন্তা একসঙ্গে জট পাকতে শুরু করেছে। অরিন্দম মিতকে বলল, স্যার এ বেলাতেই কি সুরঞ্জন গাঙ্গুলির বাড়িতে যাবেন? হ্যাঁ যাব। তুমি ড্রাইভারকে বলো ওনার বাড়িতে যেতে। বন্ধুকে একদম চুপ করে যেতে দেখে অনিন্দ পরিবেশটা হালকা করার জন্য বলল, রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ভারী 1 কাপ চা খাবি ভাই? না রে, মনটা খুব অস্থির হয়ে আছে। ছাত্রী আর স্যার দুজনে আত্মহত্যা করছেন, এই বিষয়টা খুব একটা সহজ বলে মনে হচ্ছে না। আগে গাঙ্গুলি স্যারের বাড়িতে যাই, তারপর ফেরার সময় না হয় চা খাওয়া যাবে।
অরিন্দম মিতকে বলল, একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। ওই মেয়েটার দিদি যতই বলুক যে এই স্যার ওনার বোনকে মেয়ের মতন ভালোবাসতেন, ব্যাপারটা কি আদৌ সেই রকম? আজকাল চারদিকে যা সব ঘটছে কাউকে বিশ্বাস করা যায় না। ডক্টর সুরঞ্জন গাঙ্গুলি একজন ভীষণ নামকরা ইতিহাসের প্রফেসর, অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ছাত্র পড়াচ্ছেন। সে পড়াতে পারেন, তবে কার ভেতর থেকে কখন যে পশু বেরিয়ে আসে কেউ কি বলতে পারে? আমি অন্তত এখনই ভদ্রলোককে নিয়ে এতটা খারাপ কোনো ধারণা মনে আনতে চাইছি না। ওনার বাড়িতে যাই, কথা বলি, তারপর বোঝা যাবে। ডক্টর সুরঞ্জন গাঙ্গুলির বাড়িটা কুসুমপুর বাজার থেকে ডান দিকে যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে চলে গেছে সেই রাস্তায়। সামনে সুন্দর ফুলের গাছ লাগানো দোতলা সাদামাটা বাড়িটার নাম রেখেছেন উনি শিলালিপি। বাড়ির নামটাই বলে দেয় বাড়িটার মালিক একজন ইতিহাসের অধ্যাপক। ভদ্রলোকের স্ত্রী ও একটা স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত। দুই ছেলের একজন বাবার মতো ইতিহাস নিয়ে পড়াশোনা করছে, আর একজন মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণা করছে। সুরঞ্জন বাবু স্ত্রী সুকৃতি গাঙ্গুলি যথেষ্ট শক্ত মনের মানুষ। ওদের বসার ঘরে বসিয়ে কাজের মেয়েটিকে চা আনতে নির্দেশ দিলেন। অনিন্দ বারণ করতেই ভদ্রমহিলা বললেন, তোমাদের স্যার যতদিন বেঁচে ছিলেন এই বাড়ি থেকে কাউকে কিছু মুখে না দিয়ে কখনো যেতে দিতেন না। আমি বা কি করে এর অন্যথা করতে পারি বলো? ও ভালো কথা, তোমরা সকলেই আমার ছেলের মতো, তাই তুমি বললাম, কিছু মনে করলে না তো? মিত বলল, একদমই নয়, স্বচ্ছন্দে তুমি বলতে পারেন। আপনি প্লিজ আমাদের বলুন, আপনার হাজবেন্ড মানে স্যারের এই ঘটনা ঘটানোর পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? উনি ক্যান্সারে পেশেন্ট ছিলেন ঠিকই, তবে ইদানিং একটা ওষুধে বেশ ভালোই হয়ে উঠছিলেন। খাওয়া বেড়েছিল, যন্ত্রণা অনেক কমে গেছিল আগের থেকে। বইপত্র নামিয়ে 1.5-2 মাস হলো পড়া শুরু করেছিলেন। হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি হলো বুঝলাম না। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক ছাত্রছাত্রী ওনার সঙ্গে দেখা করতে আসতো নিশ্চয়ই? সে আর আসতো না, বহু ছাত্রছাত্রী ওনার সঙ্গে দেখা করতে আসতো। ওনার অসুস্থতার জন্য যখন কলেজ যাওয়া বন্ধ করে দিলেন, তখন কলেজ থেকে দলে দলে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে এসে দেখা করে গেছে। কলেজের প্রফেসররা, পুরনো বন্ধুরা, হাসপাতাল, নার্সিংহোমে আমাদের পাশে থেকেছেন। চিরকালই প্রচুর মানুষ আসতেন আমাদের বাড়িতে। আচ্ছা, এদের মধ্যে স্বাগতা চট্টোপাধ্যায় নামের একটি মেয়ের কথা আপনার জানা আছে কি? স্বাগতাকে আমার কর্তা একটু বেশি স্নেহ করতেন। মনে মনে উনি ওকে আমার ছোট ছেলের বউ হিসেবে পছন্দ করে রেখেছিলেন। যদিও আমার ছেলে বা স্বাগতা কেউই এ বিষয়ে কিছুই জানতো না। মেয়েটি অসাধারণ বুদ্ধিমতী ছিল। আমার কর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খুব গভীরে গিয়ে আলোচনা করত। ওরা দুজন যখন ইতিহাসের কোনো গভীর বিষয়ে কথা বলতো, তখন সেই আলোচনা শোনার জন্য আমি ওই ঘরে গিয়ে বসতাম। নিজে অঙ্কের ছাত্রী হওয়া সত্ত্বেও ইতিহাসের ওই বিষয়গুলোর আলোচনা আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু মেয়েটার যে কেন এমন পরিণতি হলো বুঝলাম না। ওই ঘটনাটার পরেই তোমাদের স্যারও বড্ড চুপচাপ হয়ে গিয়েছিল। আপনার কি কখনো মনে হয় স্বাগতার আত্মহত্যার কারণেই উনিও এই পথ বেছে নিয়েছেন? এই রকম মনে হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। স্বাগতাকে উনি খুবই স্নেহ করতেন, এটা ঠিকই, কিন্তু ও আত্মহত্যা করেছে বলেই উনি আত্মহত্যা করবেন, এই রকম ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ আমার জানা নেই। আচ্ছা ম্যাডাম, শেষের দিকে ওদের আলোচনাগুলো ঠিক কী নিয়ে হতো আপনি জানেন কি? ওরা ভক্তি আন্দোলন এবং বৈষ্ণব সাহিত্য নিয়ে কিছু একটা আলোচনা করত। সুরঞ্জন গাঙ্গুলির বাড়ি থেকে বেরোতে বেরোতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ভদ্রলোকের বাড়িতে বইয়ের বিশাল কালেকশন। মিত গাড়িতে উঠে নিজের মনেই বলল, আজকাল এমন মানুষ সত্যিই মেলা ভার, যাকে দেখলে বা যার কথা শুনলেই শ্রদ্ধা করতে ইচ্ছে করবে। অরিন্দম মিতের দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বলল, সরি স্যার, আমি না জেনেই তখন অনেকগুলো আজে বাজে কথা বলে ফেলেছি ওনার সম্পর্কে। আরে ঠিক আছে অরিন্দম, তুমি তো শুধুমাত্র তোমার সন্দেহের কথা বলেছ, কিন্তু ডক্টর সুরঞ্জন গাঙ্গুলি সম্পর্কে আমি আমার বন্ধুদের কাছে শুনেছিলাম যে এই ভদ্রলোক দেবতার মতো মানুষ ছিলেন। কিন্তু ওই যে, আমাদের স্বভাব খুব খারাপ। ভালো মানুষকে আমরা ভীষণ উত্ত্যক্ত করি। কিছু একটা ব্যাপার তো ঘটেছিল নিশ্চয়ই, তা না হলে উনি আত্মহত্যার পথ কেন বাঁচলেন? বাড়িতে এসে চায়ের কাপ হাতে নিয়ে মিতের প্রথমবার মনে হলো প্রচণ্ড খিদে পেয়েছে। অনিন্দ হেসে বন্ধুকে আশ্বস্ত করলো। তারপর একটা বড় বাটিতে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, শসা কুচিয়ে কেটে নিয়ে এসে বসলো, আর তার সঙ্গে রান্নার দিদির হাতে ভাজা গরম গরম চপ। বেশ কিছুটা মুড়ি মুখে পুরে মিতকে বলল, কি বুঝলি ব্যাপারটা? এখনো পর্যন্ত তেমন কিছু বুঝে উঠতে পারিনি, তবে ঘটনাগুলোর মধ্যে একটা কানেকশন দেখতে পাচ্ছি। একটা কথা বলতে পারবি, সুরঞ্জন গাঙ্গুলির সঙ্গে তোদের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের কি কোনো সম্পর্ক আছে?
মায়া বলতে পারবে। শিগগির চা মুড়ি শেষ কর অনিন্দ, এক্ষুনি স্বাস্থ্য কেন্দ্রে যাব। এই সন্ধ্যা 7:30টার সময়? হ্যাঁ, এক্ষুনি। তুই এক কাজ কর, চা মুড়ি খেয়ে রেডি হয়ে নে। আর যদি মনে করিস বিশ্রাম করবি তাহলে বাড়িতে থাক, আমি অরিন্দমকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি। অনিন্দ মনে মনে বলে, এমন একখান জ্যান্ত শার্লক হোমস বন্ধু থাকতে আমি বাড়িতে একা কম্বলের তলায় ঢুকে থাকব? কক্ষনো না। চা পর্ব শেষ করে ওরা তিনজনে আবার কুসুমপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ঢুকলো। সঙ্গে পুলিশ থাকাতে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবু কোনো আপত্তি করলেন না। মায়া কম্বলে আপাদমস্তক মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল। ওদের আওয়াজে কম্বল সরিয়ে অনিন্দকে দেখে চিনতে পারল। তারপর উঠে বসে বাকি দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিত মায়াকে সোজাসুজি জিজ্ঞেস করলো, কেমন আছেন এখন? আগের থেকে ভালো আছি, তবে আরও কটা দিন যদি এখানে থাকতে পারি খুব ভালো হয় স্যার। সে ব্যবস্থা একটু করে দেবেন? আচ্ছা, সে দেখা যাবে। আপনি আমাকে একটা কথা বলতে পারবেন? কি কথা? মিত নিজের মোবাইলের গ্যালারি খুলে ডক্টর সুরঞ্জন গাঙ্গুলির একখানা ছবি বের করে। সবার চোখ এড়িয়ে ও যেটা গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুম থেকে তুলে এনেছিল। তারপর মায়াকে বলে, এই ভদ্রলোককে চিনতে পারেন? চিনি তো, ইনি প্রফেসর সাহেব, ডাক্তারবাবুর দাদার পরিচিত ছিলেন। ডাক্তারবাবুর কাছে শেষের দিকে কয়েকবার আসতে দেখেছি। কখন আসতেন? মানে হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন কি? সে বিষয়ে কিছু জানেন? হাসপাতালে আসতো কিনা জানি না, তবে উনি মোটামুটি সন্ধ্যের দিকে ডাক্তারবাবুর বাড়িতে আসতেন। উনি আসলে ডাক্তারবাবু ঘরে দরজা বন্ধ করে ওনার সাথে কিছু কথা বলতেন। তারপর আবার দরজা খুলে দিতেন। তখন আমি চা নিয়ে যেতাম, খাবার নিয়ে যেতাম, বৌদি এসে কথা বলতো। তারপর একটু দম নিয়ে বলল, আপনি বলবেন তো স্যার, ডাক্তারবাবু যেন কটা দিন আমাকে আরও হাসপাতালে রেখে দেন। বাড়ি ফিরতে চাইছেন না কেন? শুনলাম তো আপনার বাবা শয্যাশায়ী। আপনিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক। বাবার কাছে যেতে ইচ্ছে করছে না? তার জন্য চিন্তা হচ্ছে না? মায়া মুখ নিচু করে চুপ করে থাকে। চোখ থেকে টপ টপ করে জল কোলের উপর পড়ছে দেখে মিতের ভুরু দুটো কুঁচকে যায়। মুখে বলে, না না, কান্নাকাটি করার দরকার নেই, আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এসে মিত প্রদ্যোৎ বারুইকে একবার ফোন করে। আমার একটু অন্যরকম সন্দেহ আছে অফিসার। আমি বলি কি, একজনকে যদি মায়ার ওয়ার্ডের বাইরে মোতায়েন করতে পারেন তাহলে বোধহয় ব্যাপারটা একটু ভালো হয়। হঠাৎ পুলিশ পাহারার কথা বলছেন কেন? আমি যদি ভুল না করি তবে কুসুমপুর রেলগেটে হওয়া আত্মহত্যার ঘটনাগুলো নিছকই আত্মহত্যা ছিল বলে মনে হচ্ছে না। যারা মারা গেছেন তারা প্রত্যেকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। এই মানুষগুলোর মধ্যে একমাত্র মায়া আত্মহত্যা করতে গিয়েও করতে পারেনি, তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। তাই মায়ের ওপর একটু নজর রাখা দরকার। আমার মনে হচ্ছে ও অনেক কিছু জানে, সেটা বুঝে হোক আর না বুঝে হোক, ও প্রকাশ করতে পারছে না। ওই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আর ভালো কথা, এই যে ডাক্তার সুশোভন নন্দী যিনি মারা গেলেন, তার স্ত্রী এখন কলকাতার কোথায় আছেন সে ঠিকানাটা যদি একটু জোগাড় করে দেন তাহলে ভালো হয়। ফোন রেখে প্রদ্যোৎ বারুই মাথা চুলকায়। তিনটে লোক একে অপরকে চিনত। তার মানে কুসুমপুর রেলগেটে বিশেষ কিছু ঘটছিল, যেটা একদল পুলিশ নিয়ে থানায় বসে থেকেও তিনি টেরই পাননি। কি এমন ঘটনা ঘটছিল সবার চোখের আড়ালে যে এই তিনটে মানুষ এইভাবে নিজেদের শেষ করে দিল? গভীর রাতে মায়া নিজের ব্লাউজের ভেতর থেকে একটা ছোট্ট চিরকুট বের করে আনলো। ও দেখেছে হাসপাতালে ঘরের বাইরে দুজন মহিলা পুলিশ বসে আছে। তার মানে আপাতত আজকে রাতটা ও ঘুমোতে পারবে। কাগজটার দিকে এক মনে এক দৃষ্টিতে তাকিয়ে মায়া ভাবতে থাকে, কি এমন আছে এই চিরকুটটার মধ্যে। ওর স্পষ্ট মনে আছে ডাক্তারবাবু সেদিন দুপুরে বাড়িতে খেতে এসে একটুও খেতে পারেননি। তারপর ঘরে ঢুকে এই কাগজটা নিয়ে এসে মায়ার হাতে দিয়ে বলেছিলেন, এটা যত্ন করে রেখে দিবি, এতে 7 রাজার ধন আছে, শুধু দেখিস অপাত্রে যেন তা চলে না যায়। মায়া জিজ্ঞেস করেছিল, এটা কাকে দেব ডাক্তারবাবু? জানি না রে, তবে কোনোদিন যদি দেখিস কাউকে সত্যি ভরসা করতে পারছিস তার হাতে তুলে দিস। তার আগে তেমন পরিস্থিতি আসলে কাগজটা চিবিয়ে খেয়ে নিবি, কিন্তু কারোর হাতে দিবি না। মানুষটা কেমন উদ্ভ্রান্তের মতো আচরণ করছিল সেদিন। এপাশ ওপাশ তাকিয়ে চিরকুটটা খুলে মায়া আবার পড়ে লাইনগুলো। এর আগেও বহুবার পড়েছে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে পড়তে থাকে, কদম্ব তলে না চাহিও রাধা, নয়ন মুদিয়া থেকো, যমুনা বহিলে উল্টো স্রোতে দ্বাদশ আঙুলে রেখো, তিলক মাটির নিচে যেথা বাঁশির সুরটি থামে, গুপ্তরতর লুকানো সেথা শ্রীখণ্ড নামের ধামে। লাইনগুলো 4-5 বার পড়ার পর কাগজটা মুড়ে আবার ব্লাউজের ভিতর চালান করে মায়া। তারপর টেবিলের উপর রাখা বোতলটা তুলে জল খেতে গিয়ে খোলা জানালার দিকে চোখ যায়।
অন্ধকার বাগান থেকে হালকা একটা গন্ধ ভেসে আসছে। গন্ধটা মায়া চেনে, খুব মিষ্টি আর নেশা ধরানো, অদ্ভুত সুন্দর। কোন ফুলের গন্ধ এটা? জোরে দুবার নাক টেনে গন্ধটা নিজের ফুসফুসের মধ্যে ভরে নিল ও। বেড থেকে নেমে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কোনায় শুয়ে থাকা বুড়িটা হঠাৎ জোরে জোরে কাশতে থাকে। ওর কাশির শব্দে পাশের ঘর থেকে একজন নার্স ছুটে আসে, তারপর খোলা জানলা দুটো বন্ধ করে দেয়। মায়া বলে, সব জানলা বন্ধ করে দিলে দম আটকে মরবো তো। নার্স বিরক্ত হয়ে মায়ার দিকে তাকিয়ে বলে, দেখছো না বাইরের ঠান্ডা হাওয়ায় মানুষটা কাশি বেড়ে যাচ্ছে? চুপ করে ঘুমিয়ে পড়ো। ঘরের মধ্যে ঢুকে পড়া গন্ধটা কিছুক্ষণ পর আস্তে আস্তে ফিকে হতে হতে হারিয়ে যায়। সকালবেলায় প্রদ্যোৎ বাড়ুই ফোনে মিতকে সুশোভন নন্দীর কলকাতার বাড়ির ঠিকানা দিয়ে দেয়, সাথে ডাক্তারবাবুর স্ত্রীর মোবাইল নম্বরও। অনিন্দকে মিত বলে, তোর তো আজ সকালবেলায় ডিউটি আছে, আমি বরং একটু কলকাতায় যাই, বিকেলের মধ্যে চলে আসছি। ডাক্তারবাবুর মিসেসের সঙ্গে কথা বলাটা একটু দরকার। এখান থেকে ফোনে হতো না ব্যাপারটা? না, সামনাসামনি গিয়ে কথা বলাটাই ভালো হবে। আর মনে মনে বলল, তিতির পাখি রাগ করে আর ফোনই করেনি, ওর সঙ্গে একটু দেখা করে আসব। সুশোভন নন্দীর লেক টাউনের বাড়িতে মিত যখন ঢুকলো তখন 11:30 বেজে গেছে। আসলে শিয়ালদায় তিতিরের সঙ্গে দেখা করে ওকে নিয়েই এখানে এসেছে, তাতে একটু দেরি হয়ে গেল। মিত দেখেছে তিতিরের সঙ্গে সবকিছু যদি মসৃণ গতিতে চলতে থাকে তাহলে ওর মাথাটা একটু বেশি ভালো কাজ করে। ওই জন্য ওর সঙ্গে দেখা করাটা খুব জরুরি হয়ে পড়েছিল। সম্পর্কটা ওর কাছে খুব শান্তির একটা জায়গা, যেটা ঠিক থাকলে পৃথিবীর বাদবাকি সমস্ত প্রবলেম অনায়াসে সলভ করে নেওয়া যায়। কিন্তু ডাক্তারবাবুর স্ত্রী এখনও ট্রমাটাইজড হয়ে আছেন। আগে নাকি একেবারেই কথা বলতেন না, এখন 2-4টে কথা বলেন। অনেকক্ষণ চেষ্টার পর যেটুকু কথা তিনি বললেন তা হলো, ডাক্তারবাবু কোনো একটা বিষয় নিয়ে শেষের দিকে খুব ডিস্টার্ব থাকতেন, কিন্তু বিষয়টা কি সেটা তার স্ত্রী অনেকবার জিজ্ঞেস করেও বুঝতে পারেননি। মিত জিজ্ঞেস করলো, সুরঞ্জন গাঙ্গুলির সঙ্গে আপনার হাজব্যান্ডের কীরকম ঘনিষ্ঠতা ছিল? আমি শুনেছি সুশোভনের কোনো এক তুতো দাদার স্যার ছিলেন উনি, সেই সূত্রে দুজনের ঘনিষ্ঠতা। স্যার আসলে আমার বর ওনার সঙ্গে কিছুক্ষণ অন্তরালে কথা বলতে চাইতেন। মানুষটা অসুস্থ ছিল বলে আমি ভাবতাম হয়তো রোগ যন্ত্রণার কথা ডাক্তার ছাড়া আর কাউকে তিনি বলতে চাইছেন না। শুনেছিলাম কোনো একটা ট্রায়াল মেডিসিনের প্রয়োগে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। উনি সুইসাইড করতে পারেন এমন কোনো আন্দাজ আপনি পেয়েছিলেন? একদমই না, তবে সুশোভন শেষের দিকে খুব ভয়ে ভয়ে থাকতো, কিন্তু ভয় যে সে কী কারণে পাচ্ছিল আমি কিছুই বুঝে উঠতে পারিনি। এটা মায়াও বুঝেছে, আর নীলাদ্রি শেখর চক্রবর্তীও বুঝতে পেরেছিলেন। নীলাদ্রি শেখর চক্রবর্তী কুসুমপুর রাজবাড়ির ছোটবাবু, খুব ভালো মানুষ, বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান ওনার। আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন। ওনাকেও বলতে শুনেছি, ডাক্তার তুমি আজকাল এত ভয় পাচ্ছ কেন? আপনি কি জানেন মায়াও আত্মহত্যার চেষ্টা করেছিল? সে কি, কেন? এই কেনর উত্তরই তো খুঁজছি ম্যাডাম। এখন কেমন আছে মেয়েটা? স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে, বাড়ি যেতে চাইছে না। ডাক্তারবাবুর স্ত্রী ভিতরে গিয়ে একটা খামে কিছু টাকা নিয়ে এসে মিতকে বলেন, আপনাকে একটা অনুরোধ করব, আপনি তো এখান থেকে কুসুমপুর ফিরবেন, মেয়েটার হাতে এই খামটা দিয়ে দেবেন প্লিজ। বলবেন বৌদি পাঠিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ওর সংসার চালাতে কাজে লাগবে। ডাক্তারবাবুর বাড়ি থেকে বেরিয়ে তিতিরকে বাড়ি ফিরে যেতে বলে মিত। সে মিতের হাতটা ধরে বলে, সাবধানে থাকিস বাবু। চিন্তায় থাকলাম। চিন্তা করিস না, আমি একদম ঠিক থাকবো। তারপর তিতিরের হাতে আলতো চাপ দিয়ে বলে, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, এখন যাই না, আসি বলতে হয়, আসি আমি। ট্রেনে উঠে জানলার ধারের সিটে বসে এখনও পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো মনে মনে সাজাচ্ছিল মিত। হঠাৎ অনিন্দর ফোন আসে ওর মোবাইলে। ট্রেনে উঠে পড়েছি, আসছি। আরে তৌসি বলছিল মায়া নাকি আজ সকালবেলায় আবার পুলিশ দুটোর কাছে তার খোঁজ করছিল। এটা তৌসিফ জানলো কি করে? সকালেও স্বাস্থ্যকেন্দ্রে গেছিল। বাবা, খুব মানবদরদী ছেলে তো। পাশ থেকে তৌসিফের গলা পাওয়া গেল, আরে না না দাদা, আমার অত দরদ নেই। নেহাত ছোড়দাবাবু বললেন, তাই যেতে বাধ্য হয়েছিলাম। ছোটবাবু বলতে তোমাদের সেই রাজবাড়ির নীলাদ্রি শেখর চক্রবর্তী? হ্যাঁ। উনি বললেন, তৌসিফ একবার খবর নিস মেয়েটা কেমন আছে। তোর সঙ্গে তো শুনলাম তবু কথা বলে। আমি ঘরে গিয়েছিলাম, কোনো কথাই তো বললো না। মিত মনে মনে ভাবে, বেশ ইন্টারেস্টিং ভদ্রলোক, একবার দেখা করতে হবে মনে হচ্ছে। তবে অনিন্দর বাড়ি ঢোকার আগেই মায়ার সঙ্গে দেখা করাটা বেশি দরকারি মনে হয়। স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে ঢুকতে 4টে বেজে গেল। মায়ার ঘরের সামনে দুজন মহিলা পুলিশ বসেছিল। ওকে আসতে দেখে তার মধ্যে একজন বলল, সকাল থেকে বার দুয়েক এসে মায়া আপনার খোঁজ করেছে। এই কথাটা আপনি বাইরের কোনো লোককে বলেছেন? তৌসিফ ডাক্তারবাবু আর নার্সদের বলেছি। মায়ার ব্যাপারে কোনো ইনফরমেশন আপনাদের থানার প্রদ্যোৎ আর আমি ছাড়া কাউকে আপাতত দেবেন না। দুজন মাথা নাড়ে। তাড়াতাড়ি পা চালিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। মায়া পাশ ফিরে বেডে শুয়েছিল। ওর পায়ের শব্দে মুখ ফিরিয়ে ওকে দেখে ধর্মর করে বিছানার উপর উঠে বসলো। শুনলাম তুমি নাকি আমার খোঁজ করছিলে? হ্যাঁ স্যার, আপনাকে আমার খুব দরকার। বলো কি দরকার?
আমি অনেক মানুষকে দেখেছি স্যার, কিন্তু কাউকে ঠিক ভরসা করে জিনিসটা দিতে পারিনি। এখনও জানি না আপনাকে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, তবু মনে হচ্ছে পারলে আপনি পারতে পারেন। মিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি জিনিস দিতে চাইছো তুমি? এদিক ওদিক ভীরু দৃষ্টিতে তাকিয়ে ওপাশে ফিরে ব্লাউজের ভিতর থেকে একটা চিরকুট বের করে এনে মিতের হাতে তুলে দেয় মায়া। কৌতূহলী হয়ে এটা হাতে নিয়ে মিত মায়াকে জিজ্ঞেস করে, কি এটা? আমি অত জানি না স্যার, তবে এটা ডাক্তারবাবু আমাকে মারা যাওয়ার দিন দুপুরবেলা হাতে দিয়েছিলেন। বলেছিলেন এতে নাকি 7 রাজার ধন লুকোনো আছে। আরও বলেছিলেন এটা যেন অপাত্রে না যায়। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কাকে দেব। উনি বলেছিলেন ভরসা করার মতো যদি কাউকে পাস তবে দিস, আর তার আগে যদি এটা কেউ হাতাতে চায় তাহলে যেন আমি এটা চিবিয়ে গিলে ফেলি। একটা নীলচে কাগজে সবুজ কালি দিয়ে লেখা 4খানা পংক্তি, যেটার মাথামুন্ডু 2-1 বার পড়েও কিছুই বুঝতে পারল না। তবে কাগজখানা প্যান্টের পকেটে ঢুকিয়ে মায়াকে বলল, চিন্তা করো না, এটা সম্ভবত কোনো একটা কিছুর সংকেত। আমি দেখছি কি করা যায়। গুপ্তধনের সংকেত? এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।